শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি যথারীতি তোমাদেরকে ভূগোল ও পরিবেশ এই বিষয়টির তৃতীয় অধ্যায়ে মানচিত্র বিষয় উপস্থাপন করব। মানচিত্র এটি আমি পূর্ব ক্লাসে তোমাদেরকে বিস্তারিত জানিয়েছি মানচিত্র আসলে কি। তবুও তোমাদের জ্ঞাতার্থে আমি আরেকবার এটি বলতে চাচ্ছি। মানচিত্র আসলে একটি ড্রয়িং আমরা বুঝি মানে কোনো কিছু আঁকাঝোঁকা করা। তাহলে মানচিত্র হচ্ছে একটি ড্রয়িং বা রেখা অঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ আমরা যে পৃথিবী এর যে ভূপৃষ্ঠ আছে এর কোনো ছোট অঞ্চল হতে পারে বা বৃহৎ কোনো অঞ্চল হতে পারে উপস্থাপন করে। তাহলে মানচিত্র এমন একটা ড্রয়িং যা ভূপৃষ্ঠের কোনো ছোট অঞ্চল অথবা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে। আমি জানি তোমরা বুঝতে পারছো। এই যে গোল পৃথিবীটা এর যে ভূপৃষ্ঠ আছে এই ভূপৃষ্ঠটাকে একটা কাগজের মধ্যে একটা ড্রয়িং বা একটা অঙ্কন করে বা একটা রেখার মাধ্যমে বা আঁকা বাঁকা কিছু রেখার মাধ্যমে উপস্থাপন করা। সেটা একটা ছোট্ট ঢাকা শহরের মতো একটা ছোট জায়গা হতে পারে, আবার আমেরিকা বা ইউরোপের মতো একটা বৃহৎ জায়গাও দেখানো যেতে পারে, বা গোটা পৃথিবীটাকেও দেখানো যেতে পারে। তাহলে এবং কি করে এই মানচিত্রে কোনো অঞ্চল বা দেশের যেই জিনিসগুলো উপস্থাপন করা যায়, ভূপ্রকৃতি, যেমন ওই দেশটার আসলে ভূমিটা কীরকম এই প্রকৃতিটা এই মানচিত্রে উপস্থাপন করা হয়। বলা হয়েছে জলবায়ু কীরকম সেটিও এই মানচিত্রে বিভিন্ন দাগ এঁকে ঝুঁকে বোঝানো যায়, বা কালার বসিয়ে বিভিন্ন ডিফারেন্ট কালার আলাদা আলাদা রং বসিয়েও বোঝানো যায়। উদ্ভিদ কোথায় বেশি উদ্ভিদ হয় ওখানে একটু বেশি গাছপালা দিয়ে সেটাও বোঝানো সম্ভব। এইসব মানচিত্রে দেখা দেবে এই জায়গার থেকে গাছপালা বেশি হয়, এখানে ছোট 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 গাছ এঁকে দেখাবে, এখানে গাছ কম অতএব চিটা চিটা করে গাছ দেখাবে। তো এইরকমভাবে উদ্ভিদ, মাটি, পানি অনেক কিছু সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব মানচিত্রে। তা আমি এটি তোমাদের আগেই আলোচনা করেছি, তারপরেও তোমাদের আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে মানচিত্রটা কী। এই মানচিত্রের আবার অনেক প্রকারভেদ আছে, সেই প্রকারভেদগুলো আমরা আগের শ্রেণীতে উপস্থাপন করেছি, বিভিন্ন প্রকারভেদ আমরা দেখেছি। তা আমরা আজকে একদম শেষের একটি প্রকারভেদ যেটিকে বলছি সাংস্কৃতিক মানচিত্র। এইটাই অনেক প্রকারের মানচিত্র আছে, তার মধ্যে একটি প্রকারভেদ সাংস্কৃতিক মানচিত্র। আজকে আমরা এই সাংস্কৃতিক মানচিত্রটি নিয়ে উপস্থাপন করব। আমরা সাংস্কৃতিক মানচিত্রটি কি আগে সেটি দেখি। বলা হচ্ছে বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, সেটা মানে বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা। আমাদের বাংলাদেশের যেমন মানচিত্রটা আমরা আঁকি, এখানে আমি ঢাকা উত্তর মহানগর মানচিত্রের একটা ছবি এঁকেছি। দেখো এই যে আঁকা আছে, এই যে একটা লাল দাগ দিয়ে না, তোমাদের শ্রেণীতে যে মানচিত্রটা আছে খেয়াল করে দেখো ওটা একটা বাংলাদেশের স্ট্রাকচার আঁকা আছে। বইতেও দেখবে মানচিত্র দেওয়া আছে। তো এই যে সীমারেখা করা আছে, যেই আমাদের বইতে যে মানচিত্রটা দিয়ে এরকম আঁকিয়ে বাঁকিয়ে বাংলাদেশকে এঁকেছে, সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। এবং ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য থাকলে সেগুলো দেখানো হয়। তোমাদের ওই মানচিত্রে আছে কিনা জানি না, তবে এই মানচিত্রে দেখো লেখা আছে যমুনা ফিউচার পার্ক, লেখা আছে বিভিন্ন এই যে মিরপুর চিড়িয়াখানা দেওয়া আছে, জাতীয় সংসদ ভবন দেওয়া আছে। এরকম ঐতিহাসিক স্থান বা স্থাপত্য, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে যে মানচিত্র তৈরি হয় তাকে সাংস্কৃতিক মানচিত্র বলে। তাহলে আমরা দেখছি সাংস্কৃতিক মানচিত্র আসলে একটা দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম সেই জায়গাটাকে উপস্থাপন করতে পারে। সাংস্কৃতিক মানচিত্রে ঐতিহাসিক কোনো স্থান থাকলে সেগুলো দেখানো সম্ভব। সাংস্কৃতিক মানচিত্রে বিভিন্ন স্থাপত্য যদি থাকে, বোঝো যে বড় কোনো ডিজাইন করা বিল্ডিং বা চিড়িয়াখানা হতে পারে, জাদুঘর হতে পারে, সংসদ ভবন হতে পারে, তো এই সব জিনিসগুলো দেখানো হয়। সাংস্কৃতিক মানচিত্রে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থাও দেখানো যেতে পারে ইত্যাদি নিয়ে এই মানচিত্র তৈরি হয়।
এই ইত্যাদি নিয়ে এই মানচিত্র তৈরি হয়। এই মানচিত্রটাই হচ্ছে সাংস্কৃতিক মানচিত্র। তো তোমরা এটি সংজ্ঞা বই থেকে দেখে লিখতে পারো। এটিকে আসলে কালচারাল ম্যাপও বলা হয়। আমরা সংস্কৃতির ইংরেজি জানি কি কালচারাল, তাই এটাকে বাংলায় বলা হবে সাংস্কৃতিক মানচিত্র আর ইংলিশে বলা হয় কালচারাল ম্যাপ। তোমাদের বইতে যেই ম্যাপটি আছে সেই ম্যাপটি আমি যদি দেখি এখানে কি লেখা আছে, অবশ্যই কিছু একটি লিখে দিবে, দেখবে ওরা বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। পৃষ্ঠা নাম্বার 32-এ যদি যাও দেখতে পাবে সেখানে লেখা আছে মানচিত্রটির শিরোনাম লেখা আছে বাংলাদেশ প্রশাসনিক মানচিত্র। আমরা সাংস্কৃতিক মানচিত্র নিয়ে আজকে আলাপ আলোচনা করছি। এই সাংস্কৃতিক মানচিত্রকে আবার অনেকগুলো ভাগ করেছে, বিকজ এখানে অনেকগুলো বিষয়বস্তু সম্পর্কিত। এই সাংস্কৃতিক মানচিত্রকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে। আমরা তোমাদের বইতে দেখছি 5টি ভাগ ওরা দেখিয়েছে। আমরা একটু 5টি ভাগের নাম আগে লিখবো, তাই তো? প্রথমে লিখি রাজনৈতিক মানচিত্র। প্রথমটির নাম বলছে, 1 নম্বরে বলছে রাজনৈতিক। আমরা শিক্ষার্থীরা একটু খাতা খুলে লিখে নেব, রাজনৈতিক মানচিত্র। এটির আজকে আমরা একটু ইংলিশ নামগুলোও দেখব। এর ইংরেজি নাম তোমাদেরকে দেখিয়েছে, বলা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। কথাটা বলা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ, পলিটিক্যাল ম্যাপ। তোমরা একটু ইংরেজি বাংলা দুটোই লিখে নেবে, পলিটিক্যাল ম্যাপ, তারপরে রাজনৈতিক মানচিত্র, তারপরে বলছে বন্টন মানচিত্র। 2 নম্বরে লিখছি বন্টন মানচিত্র। এক্স্যাক্টলি, বন্টন মানচিত্র। এটাকে ইংলিশে বলছে ডিস্ট্রিবিউশন ম্যাপ, ডিস্ট্রিবিউশন ম্যাপ। ওকে, আমরা ইংরেজিগুলো একটু লিখে নেব, ডিস্ট্রিবিউশন ম্যাপ। তারপরে এরপরেরটি বলছে ঐতিহাসিক মানচিত্র। 3 নম্বরে লিখো শিক্ষার্থীরা, ঐতিহাসিক মানচিত্র। ঐতিহাসিক মানচিত্র লিখে ফেলো তোমরা আমার সাথে খাতায়। এটার ইংরেজি নাম বলা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাপ, হিস্টোরিক্যাল ম্যাপ। ওকে, 4 নম্বরে তোমাদের বলছে সামাজিক মানচিত্র। আমরা একটু লিখে নেব, তাহলে মনে থাকবে ভালো। সামাজিক মানচিত্র। এটাকে ইংলিশে বলা হচ্ছে সোশিয়াল ম্যাপ। ওকে, 5 নাম্বার, লাস্ট ওয়ান। 5 নাম্বার বলছে ভূমি ব্যবহার মানচিত্র। আমরা একটু লিখে নেব, ভূমি ব্যবহার মানচিত্র। ভূমি ব্যবহার মানচিত্র। এই ভূমি ব্যবহার মানচিত্রকে ইংলিশে বলা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ, ল্যান্ড ইউজ ম্যাপ। ওকে, ল্যান্ড ইউজ ম্যাপ। আমরা তাহলে 5টা প্রকার একটু যদি ভালোভাবে চিন্তা করি, একটি বলা হচ্ছে রাজনৈতিক মানচিত্র, ইংলিশে বলা হচ্ছে পলিটিক্যাল ম্যাপ। পরেরটি বলা হচ্ছে বন্টন মানচিত্র, আর ইংলিশে বন্টনকে আমরা জানি ডিস্ট্রিবিউশন, তো ডিস্ট্রিবিউশন ম্যাপ। 3 নম্বরে বলা হচ্ছে ঐতিহাসিক মানচিত্র, যেটিকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ম্যাপ। 4 নম্বরে বলা হচ্ছে সামাজিক মানচিত্র, যেটাকে বলা হচ্ছে সোশিয়াল ম্যাপ। ভূমি ব্যবহার মানচিত্র, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপ। শিক্ষার্থীরা, আমরা এই 5 প্রকারের সাংস্কৃতিক মানচিত্র পেলাম। প্রত্যেক প্রকার আবার কোনটি কি নিয়ে সেটি আমরা যদি আলোচনা করি,
রাজনৈতিক মানচিত্র প্রথমটি, আমি বাকিগুলো একটু মুছে দিতে চাই, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে লিখব এবং উপস্থাপন করব। প্রথমটি আমাদের আসছে রাজনৈতিক মানচিত্র বা ইংলিশে বলছি পলিটিক্যাল ম্যাপ। এটি বিভিন্ন দেশ বা রাষ্ট্রে সীমা দেখিয়ে এই মানচিত্র তৈরি করা হয়। এর মধ্যে কোনো দেশ বা রাষ্ট্রের রাজধানীটাকেও দেখানো হয় এবং গুরুত্বপূর্ণ শহরগুলো দেখানো হয়। শিক্ষার্থীরা, তোমরা যদি তোমাদের সামনে ঝোলানো ম্যাপটা দেখো বাংলাদেশে, সেটিতেও দেখবে এটি একটি পলিটিক্যাল বা এটাকে যদি বলি রাজনৈতিক এটা মানচিত্র। এটাতে তোমাদের সামনে যেটা ঝুলানো আছে এখানে দেখবা ঢাকা, এটা আমাদের রাজধানীর নাম কি? ঢাকা। সো ঢাকাটাকে ওরা অনেক হাইলাইট করেছে। এটা ওরা নর্মালি একটা রাজধানীকে ওরা হাইলাইট করে এবং বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা, শহর, বিভাগ এগুলোকেও তারা হাইলাইট করতে পারে। এই ধরনের যে একটি দেশের বা একটি রাষ্ট্রের সীমা দেখিয়ে যে মানচিত্র আঁকা হয় সেটি রাজনৈতিক মানচিত্র। মনে করো যে বাংলাদেশের মানচিত্র আমরা যেটা দেখি, ইউজুয়ালি যেটা দেখি, এটি আসলে পলিটিক্যাল মানচিত্র, মানে বাংলাদেশের সীমারেখা দেখিয়েছে এবং সেই মানচিত্রের মধ্যে ঢাকাকে হাইলাইট করে দেয়। আমি যদি একটুখানি তোমাদেরকে বুঝাই যে এইভাবে আমাদের, আমি কিন্তু অত ভালো যদিও আঁকছি না, বাট একটা মোটামুটি যদি দাঁড় করাই তাহলে দেখো আমাদের দেশের মানচিত্রটা এরকম করে এইভাবে আসে। হ্যাঁ, তারপরে এইভাবে যে এরকম করে এই যে সীমানাটা করে দিয়েছে, এই সীমানাটা এখানে আবার ঢাকাটাকে যদি দেখায়, এটা ঢাকা ক্যাপিটাল এখানে দেখালো, বা শহরগুলোকে একটু এরকম বড় বড় শহরকে এইভাবে ভাগ করে করে দেখাতে পারে তারা। হ্যাঁ, এরকম করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো যদি দেখায়, এই নর্মালি রাজনৈতিক মানচিত্রটা এই ধরনের কাজ করে থাকে। তা শিক্ষার্থীরা, আমরা তাহলে বুঝলাম যে রাজনৈতিক মানচিত্রের প্রথম যেটি বুঝতে পেরেছি সেটি হলো একটা দেশের সীমানা দেখিয়ে দেয়। হ্যাঁ, একটা দেশের সীমানা নির্ধারণ করে দেয়, এটাই আসলে পলিটিক্যাল বা রাজনৈতিক মানচিত্র। এবং এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং রাজধানীকে হাইলাইট করা হয়, মানে দেখানো হয়, উপস্থাপন করা হয়। দ্বিতীয়টি আমরা পেয়েছিলাম রাজনৈতিক মানচিত্র, তাহলে বুঝতে পেরেছি। দ্বিতীয়টা পেয়েছি কি মনে আছে, অথবা খাতা দেখেই আমরা বলি, সেটা হলো বন্টন মানচিত্র। আমি এখন আর ইংলিশগুলো বলবো না। দ্বিতীয়টি হলো বন্টন মানচিত্র, ইংলিশে যদি বলি তাহলে ডিস্ট্রিবিউশন ম্যাপ। আচ্ছা, বন্টন মানচিত্রটা কি? বলা হচ্ছে যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদি কোনো একটি অঞ্চল বা দেশ দেখানো হয় তাকে বন্টন মানচিত্র বলে। যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য, জীবজন্তু, শিল্প ইত্যাদির বন্টন কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয় তাকে বন্টন মানচিত্র বলে। তাহলে সেই ধরো এটা একটা দেশের মানচিত্র ভাবলাম, এরকম একটি দেশের মানচিত্র, এখন সেটা যে কোনো দেশই হতে পারে। এখন সেই দেশে ওরা বলছে যে জনসংখ্যা, দেখো এখানে যদি এরকম ছোট ছোট মাথা দেখায় দেই, বুঝাচ্ছি, এরকম ঘন ঘন করে মাথা দেখিয়ে দিচ্ছি, এরকম ঘন ঘন করে মাথা দেখিয়ে দিচ্ছি, তার মানে এই অঞ্চলে পপুলেশন বেশি। এখানে এরকম দেখাচ্ছি, দেখো এই একটা দেখালাম, এই একটা দেখালাম, এই একটা দেখালাম, এখানে পপুলেশন কম বোঝা যাচ্ছে, এখানে ঘন বোঝা যাচ্ছে। বা শস্য, আমি যদি এরকম দেখাই যে এই অঞ্চলে এরকম দেখাচ্ছি, দেখো এই যে গাছ দেখাচ্ছি, ঠিক আছে, ধান দেখাচ্ছি, এই যে এরকম দেখাতে পারি, এটা তার মানে কি এই অঞ্চলে শস্য হয়। জীবজন্তু ধরো এরকম এরকম করে দেখাই দিল, হ্যাঁ, যে এরকম লেজ দিয়ে এইরকম একটা দেখাই দিল, এরকম 2-3টা আঁকলে বোঝা যাচ্ছে যেখানে এরকম জীবজন্তু আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখাতে পারে শিল্প কারখানা। আমি আগেও তোমাদেরকে দেখিয়েছি, এরকম একটা দেখবে এরকম ঘরের মতো দিয়ে, এখানে চুল্লির মতো দিয়ে দিবে, বোঝা যাবে যে এখানে অনেকগুলো শিল্প কারখানা আছে। এ দেখো এইভাবে জাস্ট এইগুলো মানচিত্রে থাকলে বুঝতে হবে যে এটা শিল্প কারখানা আছে। তো এইরকম যেসব মানচিত্রে জনসংখ্যা, শস্য,
কলকারখানা, শিল্প কারখানা, জীবজন্তু, এগুলোকে কোনো একটি অঞ্চল বা দেশে দেখানো হয়, তাকে বন্টন মানচিত্র বলে। মানে বন্টন করে দেয় এই জিনিসগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে বন্টন মানচিত্রটি কি। আমরা 3 নম্বরে আসব। 3 নম্বরটি কি ছিল শিক্ষার্থীরা? হ্যাঁ, 3 নম্বরটি ছিল ঐতিহাসিক মানচিত্র। আমরা এবার 3 নম্বরটি উপস্থাপন করব, ঐতিহাসিক মানচিত্র। ঐতিহাসিক মানচিত্র, তার মানে এখন আমরা মানচিত্র দেখলে নিজেরা বলে দিতে পারবো যে এটি কোন মানচিত্র, তাই তো? ঐতিহাসিক মানচিত্রটা, ঐতিহাসিক মানচিত্র এটা বলা হচ্ছে ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্যকে নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকে ঐতিহাসিক মানচিত্র। মনে করো যে এটি শ্রীলঙ্কার একটি ম্যাপ আঁকলাম আমি, এরকম টাইপের একটা শ্রীলঙ্কার ম্যাপ। এখন ওইখানে একটা তাজ, একটা ওদের মন্দির আছে, সেটি আমি এরকম দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা বিশাল মন্দির আছে, ঠিক আছে? এরকম এইভাবে মনে করো কোনো ঐতিহাসিক একটা জায়গা, বা আমাদের বাংলাদেশের মানচিত্রে যদি মনে করো যে আমরা এরকম একে দেখাই দেই যে এখানে পাহাড়পুর, হ্যাঁ পাহাড়পুর, এখানে ময়নামতি, কুমিল্লার দিকে, এরকম দেখাতে পারি। এই রকম কোনো মানচিত্রে যখন প্রসিদ্ধ স্থানগুলোকে নির্দেশ করে, ঐতিহাসিক স্থানগুলোকে নির্দেশ করে দেখানো হয়, তাহলে সেই মানচিত্রকে বলা হবে ঐতিহাসিক মানচিত্র। ঐতিহাসিক কোনো স্থান বা সেটা ঐতিহাসিক কোনো স্থাপত্য মানে বিল্ডিং, দালান হতে পারে, নিয়ে যেসব মানচিত্র তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে ঐতিহাসিক মানচিত্র। এখন 4 নম্বরে আমরা দেখি, ঐতিহাসিক মানচিত্র বুঝে ফেলেছি, আর কিছু না, এটা ঐতিহাসিক স্থান বা স্থাপত্য নিয়ে। আমরা 4 নম্বরে যেটা পেয়েছিলাম সেটাকে বলছিল সামাজিক মানচিত্র। আমরা একটু লিখে নিব 4 নম্বরে সামাজিক মানচিত্র। সামাজিক মানচিত্রটা কি দেখি একটু। বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্রগুলো তৈরি করা হয়। এক এক দেশের সমাজ ব্যবস্থা কিন্তু এক এক রকম। যেমন আমাদের দেশে যদি গ্রামে যাই, সমাজ ব্যবস্থা কৃষি ভিত্তিক। সেইখানকার লোকজন লুঙ্গি পরবে, হ্যাঁ, একটা হয়তো গেঞ্জি পরবে, একটা গামছা কাঁধে নিয়ে, মাথায় হয়তো ওই যে একটা, এটাকে কি ক্যাপ, এটাকে তোমরা কি বলো আমি জানি না, যে একটা হ্যাটের মতো দিয়ে রাখে না, সেটি দিয়ে তারা মাঠে চাষ করতে যাবে, কাঁধে হয়তো একটা কোদাল থাকবে। আবার তুমি যদি ঢাকা শহরে মতিঝিল একটি অফিস পাড়া আছে, সেখানে যদি যাও, যে দেখবে ওখানে লোকজন প্যান্ট শার্ট পরে আছে, তারা একটা হয়তো ব্যাগ হাতে নিয়ে তাদের অফিসিয়াল কাজ করতে যাবে, তো ওখানে প্যান্ট শার্ট পরা, ওখানে লুঙ্গি পরা লোক হয়তো পাবেই না, তো এবং কোদাল কাঁধে লোক দেখতে পাবে না। তাহলে এক একটা অঞ্চলের সমাজ ব্যবস্থা এক এক রকম। এই বিষয়গুলো কিন্তু মানচিত্রে উঠানো যায়। তো বলা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে মানচিত্রগুলো তৈরি করা হয়। এই সামাজিক মানচিত্র তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন সামাজিক ব্যবস্থার উপর ভিত্তি করে। বিশেষ করে যারা সামাজিক প্রথা ও বৈষম্য, জনসংখ্যা এসব নিয়ে গবেষণা করেন, তারা এই মানচিত্রটি ব্যবহার করেন। যেমন ধরো আমাদের বাংলাদেশের মানচিত্র একটা তুমি যদি এঁকে মনে করো যে, আমি বারংবার বলছি এটি সঠিক নয়, আমি দ্রুততার সাথে আঁকার জন্য, এখানে কিছু পাহাড়ি মেয়েদেরকে দেখানো যেতে পারে, তাহলে বোঝা যাবে যে এরা পাহাড়ি মেয়ে। এই যে এরকম করে ছবি এঁকে দেখাতে পারো, তাহলে বোঝা যাবে এখানে উপজাতিরা আছে। এই যে এরকম সামাজিক মানে বলা হচ্ছে যে সামাজিক প্রথা এবং বৈষম্য, তারপরে জনসংখ্যা, এসব নিয়ে যারা কাজ করে সেই সব ব্যক্তিগণ এই মানচিত্রটি ব্যবহার করতে পারেন। তাহলে আমরা পাচ্ছি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমাজ ব্যবস্থার উপর ভিত্তি করে যেসব মানচিত্র তৈরি করা হয় তাকেই সামাজিক মানচিত্র বলে। এই মানচিত্রগুলো মূলত সামাজিক প্রথা, বৈষম্য এবং জনসংখ্যা এসব নিয়ে যারা গবেষণা করেন তারা এই মানচিত্রটি ব্যবহার করে থাকেন। এখন আমাদের আর বাকি রইল কোনটা? আর একটি বাকি থাকলো, তাই তো? বাকি 5 নাম্বারটা হলো ভূমি ব্যবহার মানচিত্র। ভূমি ব্যবহার
মানচিত্র। আচ্ছা, আমরা এখন তাহলে ভূমি ব্যবহার মানচিত্র যেহেতু বলছি, ভূমি তো আমরা বুঝি জমি, তাই তো? এটা ব্যবহার করার জন্য কিছু মানচিত্র ব্যবহার করা হয়। কোন ভূমি কি কাজে ব্যবহার করা যায় বা হচ্ছে, কোন ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী, তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে ভূমি ব্যবহার মানচিত্র বলা হয়। তাহলে ধরো আমরা যদি চিটংয়ে পাহাড় এঁকে দেখায় দেই, তাহলে একজন কৃষিবিদ বুঝবে যে এখানে পাহাড়ি এলাকা, এখানে বেশি ভূমি চাষ করা যাবে না, চট্টগ্রামে। আবার আমি দেখালাম রংপুরে সমতল ভূমি দেখাচ্ছি, সেখানে একজন কৃষিবিদ ওই মানচিত্র দেখে বুঝবে যে না, এই রংপুরে চাষ করা যাবে। আবার আমি একটা জায়গায় মানচিত্র এঁকে নদী দেখালাম, তাহলে কৃষিবিদ বুঝবে এই নদীর আশপাশে ধান চাষ করা যাবে। এই যে ভূমি, কোন ভূমি কী কাজে ব্যবহার করা হচ্ছে, কোন ভূমি কোন কাজে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপযোগী, তার উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় এটাকে বলা হচ্ছে ভূমি ব্যবহার মানচিত্র। তাহলে আমরা দেখব যে, মনে করো যে এটি এরকম একটি ভারতের মানচিত্র, যেখানে দেখা দিচ্ছে যে এটাতে ওরা বলছে যে এখানে তুমি ফসল উৎপাদন করতে পারবা, ধান। এখানে দেখা দিচ্ছে যে এরকম গাছ এঁকে দেখা দিচ্ছে এখানে ওই বড় গাছ লাগাতে পারবা। সো একজন এই মানচিত্রটা দেখলেই বুঝবে যে কোথায় কোন ফসল উপযোগী হবে। বড় গাছ হবে এই অঞ্চলে, ধান হবে এই অঞ্চলে, পাট হবে এই অঞ্চলে, এই ধরনের ইন্ডিকেট করে দিয়ে কিছু মানচিত্র তৈরি করা হয়। এই মানচিত্র যেটি কোন ভূমিতে কী ধরনের কাজে লাগানো যায়, সেই ভূমিটা যদি বিল্ডিং আঁকা হয় তাহলে বুঝতে হবে যে ওখানে কি বিল্ডিং বানানো যাবে। ওখানে যদি এরকম ধান দেখানো হয় তাহলে বোঝা যাবে ওখানে ধান। যদি পুকুর এঁকে দেখানো হয় বোঝা যাবে ওখানে একটা পুকুর কাটা যাবে। তো এই ধরনের কোন কাজে কোনটি ব্যবহার করবে এবং কোন কাজে কোনটি ব্যবহার করলে ভালো হয় সেরকম নির্দেশনা দিয়ে উপযোগী একটা মানচিত্র আঁকা থাকে। এই মানচিত্রকে বলা হয় ভূমি ব্যবহার মানচিত্র। তাহলে আমরা দেখলাম সাংস্কৃতিক মানচিত্রর অনেকগুলো প্রকারভেদ, 5টি প্রকারভেদ। 5টি প্রকারভেদে আমি এখানে উপস্থাপন করেছি, এবং এই সাংস্কৃতিক মানচিত্র আসলে বেশ ব্যবহারযোগ্য একটি মানচিত্র। এগুলো ব্যবহার করে সাধারণ মানুষ এবং যাদের প্রয়োজন তারা এটি ব্যবহার করে উপকৃত হবে। এবং আমি বিশ্বাস করি এখন তোমরা যে কোনো মানচিত্র সামনে দেখলেই তোমরা এটার ক্লাসিফিকেশান বা শ্রেণী বিভাগ করতে পারবে যেটি আসলে কোন শ্রেণীতে পড়েছে। আর সেটি যদি সাংস্কৃতিক মানচিত্র বুঝে থাকো তাহলেও আবার বুঝবে সাংস্কৃতিক মানচিত্রের আবার কোন প্রকারের। তা শিক্ষার্থীরা, আমরা মানচিত্রের প্রকারভেদ আজকে শেষ করলাম। আমাদের এরপরে যেটি আমরা দেখব যে মানচিত্রে এই তথ্য উপাত্ত উপস্থাপনের কিছু নিয়মাবলী আছে। তা আমরা একটু খাতায় লিখে নিই বিষয়টি। মানচিত্রে তথ্য উপাত্ত, মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। উপস্থাপনের নিয়মাবলীটা নিয়ে আমরা এখন কাজ করব। উপস্থাপনের নিয়মাবলী, তথ্য উপস্থাপনের নিয়মাবলী। ওকে, আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা এটি খাতায় লিখে নিবে। আমরা দেখছি যে মানচিত্রে তথ্য এবং উপাত্ত থাকছে। তথ্য থাকতে পারে কোন দেশে কোন অঞ্চলে জনসংখ্যা বেশি, এরকম একটি তথ্য থাকতে পারে। কোন দেশের কোন অঞ্চলে কৃষি চাষ ভালো হয়, বা পৃথিবীর মানচিত্র এঁকেও দেখাতে পারি যে এই পৃথিবীর কোন দেশগুলোতে কৃষি উপযোগী ভূমি বেশি আছে। আবহাওয়া কোন দেশে বরফ পড়ে কোথায়, মরুভূমি কোথায়, এগুলো দেখাতে পারি। তো এইরকম
মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য কিছু নিয়ম কিন্তু আছে। এই নিয়মগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ আমরা ওই মানচিত্র দেখব কিন্তু বুঝতে পারবো না জিনিসটি, বা একটি মানচিত্র সঠিকভাবে আঁকতেও পারবো না। তাই এখন বলা হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। স্থানীয় বৈচিত্র্য সূচক, মনে করো যে একটা অঞ্চলের যে বৈচিত্র্য আছে সেই বৈচিত্র্য সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। তার মানে এই যে আমরা যে ভূগোল শাস্ত্র পড়ছি, ভূগোল বইটা পড়ছি, এ আমাদেরকে একটা স্থানের বৈচিত্র্যপূর্ণ বৈচিত্র্য সূচক মানচিত্র গঠনটা আমাদেরকে শেখায়। এটাই তার প্রধান এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে আমরা দুটো কাজ করতে পারি, মানে বিশাল পৃথিবীকে ছোট করে এনে একটি কাগজে উপস্থাপন করে ফেলতে পারি। আমরা এই বিশাল মানচিত্রটাকে যেটি করতে পৃথিবীকে, এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপকে এই মানচিত্রের ভিতরে ফুটিয়ে তুলতে পারি। কিন্তু সেই ফুটিয়ে তোলা তখনই সম্ভব যখন আমরা এই কিছু প্রতীক ব্যবহার করতে পারি। এই বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। এই প্রতীকগুলো আমাদেরকে বুঝতে হবে। এই প্রতীক বা চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলো একটি সুন্দর প্রতিচ্ছবি দেখানো যেতে পারে। তার মানে কি, মানচিত্রে আমরা একটা সমাজ ব্যবস্থার বিভিন্ন দিক উপস্থাপন করতে পারি, একটা ভূমির বিভিন্ন রূপ উপস্থাপন করতে পারি। এই বৈচিত্র্যপূর্ণ সূচক আমরা একটা মানচিত্রের ভিতর আনতে পারি। সেই আনার জন্য আমাদেরকে কিছু প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে হয়, এবং এই প্রতীক বা চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা থাকলেই তখন একটা মানচিত্র আমরা সঠিকভাবে পড়তে পারবো, বুঝতে পারবো, বা আঁকতে পারবো, বা উপস্থাপন করতে পারবো। এখন বলা হচ্ছে যে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই প্রতীকগুলোর মাধ্যমে একদিকে যেমন আমরা দেখাতে পারি পাহাড় পর্বত, আমি দেখিয়েছিলাম মানচিত্রে, নদী নালা দেখানো যেতে পারে ওটি সমভূমি নাকি পাহাড়ি এলাকা, দেখানো যেতে পারে ওখানে পুকুর আছে নাকি ঝিল আছে নাকি নদী আছে, দেখানো যেতে পারে ওটি বনভূমি অঞ্চল নাকি লোকালয়ের অঞ্চল। এরকম প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায় এই চিহ্ন বা প্রতীক ব্যবহার করে। যেমন একটু যদি বলি যে পাহাড় পর্বত দেখানোর জন্য মানচিত্রে এরকম করে পাহাড় এঁকে দিতে পারে, তাই তো? তাহলে আমরা বুঝে নেব যে এটা পাহাড়। এরকম করে দিলে বুঝে নিব যে এখানে পাহাড় আছে। এই প্রতীকটা ব্যবহার করতে পারা যায়, বা এই চিহ্নটি ব্যবহার করে পাহাড় বোঝানো যেতে পারে। যেমন নদী নালা বোঝানোর জন্য এই যে এরকম চিকন করে দিয়ে এইভাবে দেখাতে পারে না, তারপরে এটার মধ্যে এরকম দেখাতে পারে। রেল লাইন বোঝানোর জন্য এইভাবে রেল লাইনের ছবি এঁকে দিতে পারে। তো বলা হচ্ছে এই প্রতীক বা চিহ্ন ব্যবহার করা যেতে পারে। তার একটিকে বলা হচ্ছে যে পর্বত, নদী নালা, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের, এগুলো হলো প্রাকৃতিক। আমি যদি রেল লাইনটা মুছে দেই, বাকিগুলো হলো প্রাকৃতিক। এই প্রাকৃতিক বিষয়গুলি প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়। ঠিক তেমনভাবে অন্যদিকে দেখানো যেতে পারে, দেখো এই রেল স্টেশন, রেলের লাইন, এটা দেখানো যেতে পারে। তারপরে দেখানো যেতে পারে হাট বাজার। হাট বাজার দেখাতে পারে এই যে এরকম মার্কেটেকে এই যে দোকান কথাটা লিখে দিয়ে এরকম দোকান এরকম লিখে দিতে পারে, ঠিক আছে? এরকম দেখালো, তার মানে বুঝলাম এটা একটা মার্কেট। এইভাবে ওরা একে দেখিয়ে দিতে পারে, ঠিক আছে? তারপরে বলছে যে মসজিদ দেখাতে পারে। ইয়েস, এইভাবে গম্বুজ এঁকে মসজিদ দেখাতে পারে যে এটা একটা মসজিদ। এরকম গম্বুজ এঁকে মসজিদ দেখাতে পারে। এরকম মন্দির এঁকে দেখাতে পারে না, এভাবে লম্বা করে দিয়ে মন্দির দেখাতে পারে। তারপরে হাসপাতাল দেখাতে পারে, যেমন এরকম করে দিল
দেখালো যে এরকম দোতলা তিনতলা এরকম দিয়ে দিল, দিয়ে লিখে দিল হসপিটাল, এরকম হাসপাতাল কথাটা লিখে দিল। এই যে তুমি দেখো, এই যে এই একটা এইসব প্রতীক বা চিহ্নের মাধ্যমে তারা দেখালো যে এখানে কি আছে, কোথায় কি আছে। তা বলা হচ্ছে তোমাদের বই যেটি বলেছে দেখো, রাস্তাঘাট, হাট বাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্যের পরিচয় পাওয়া যায় এই চিহ্নগুলো বা প্রতীকগুলো ব্যবহারের মাধ্যমে। এই কারণে কোনো একটি অঞ্চলের সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা ও নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। মনে করো যে তুমি কাজ করো স্থাপত্য নিয়ে, মানে পুরাতন স্থাপত্যগুলো নিয়ে, তাহলে তুমি যদি এই মানচিত্রের এই প্রতীক চিহ্নগুলো ভালোভাবে জেনে রাখো, তাহলে তুমি কিন্তু একটা ওই অঞ্চলগুলোতে না যেয়েই তুমি একটি মানচিত্র বসেও তুমি অনেক কাজ করে ফেলতে পারবে, অনেক তথ্য উপাত্ত জেনে ফেলতে পারবে, এবং তুমি ওখানে কোনো সমস্যা থাকলে সে সমস্যাগুলোর সমাধান করতে পারবে। মনে করো তুমি একটা মানচিত্রে দেখলে যে এখানে তো অনেক কারখানার চিহ্ন দিয়ে দেখলে তার পাশেই অনেক জনবসতি, তুমি দেখলে যে না এখানে তো দূষিত হয়ে যাবে কারখানার এই বাতাস, এই এত লোকের নিঃশ্বাস, তখন তুমি এখানেই প্ল্যান করতে পারো যে না এই কারখানাগুলোকে ফাঁকা জায়গায় শিফট করে নেওয়া যেতে পারে। তুমি সরকারকে একটা পরিকল্পনা দিতে পারো, নগর সম্পর্কে একটা প্রস্তাবনা করতে পারো। তো এই যে বলা হচ্ছে যে কোনো সুবিধা অসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা বা নানা সমস্যার সুষ্ঠু সমাধান করতে চাইলে মানচিত্রের তথ্য উপাত্ত স্থাপনের নিয়মাবলী জানা একান্ত প্রয়োজন। আমি যদি নাই বুঝি যে আরে এই চিহ্নটা কিসের চিহ্ন, এই চিহ্নটা কিসের, আমি কি মাপ দেখে কিছু বুঝবো? অথবা আমাকে চিহ্নগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আর যেটি প্রয়োজন, কোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীকী চিহ্নের সাহায্য নিতে হয়। তুমি ভাষা নাই জানো, কিন্তু তুমি যদি ওই চিহ্নগুলা বুঝতে পারো তাহলেই কিন্তু তুমি মানচিত্র পড়তে পারবে। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এ সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে। নর্মালি দেখা যায় যেই ভাষায় মানচিত্রটা লেখা থাকুক না কেন, উপস্থাপন করা হোক না কেন, প্রতীক চিহ্নগুলো সারা পৃথিবীর মূলত একই ধরনের ব্যবহার করে একই জিনিসের জন্য। যেমন রেল লাইন বোঝানোর জন্য এরকমই ব্যবহার করবে, যেমন নদী বোঝানোর জন্য এমনই ব্যবহার করবে, পাহাড় বোঝানোর জন্য এইভাবেই প্রতীক চিহ্ন ব্যবহার করবে। এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীকও বলা হয়। যেহেতু সকল দেশই এই পাহাড়ের জন্য একই রকম চিত্র আঁকে, এই জন্য এই প্রতীক বা চিহ্নগুলাকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক বা চিহ্ন বলা হয়ে থাকে। স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ করার জন্য এই চিহ্ন বা প্রতীকগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচের দিকে এই প্রতীক বা সূচকগুলো দেওয়া থাকে। দেখবে এরকম একটি মানচিত্র যদি আঁকা আছে তোমাদের, অবশ্যই দেখবে তোমাদের ওই বিদ্যালয়ের যে মানচিত্র আছে তার নিচে ওই এরকম প্রতীক দেওয়া থাকলে ওই প্রতীক সমান সমান কি লিখে দেয় ওরা। বলা হচ্ছে যে স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ করার জন্য এই প্রতীক চিহ্নগুলো অত্যন্ত জরুরি বলে মানচিত্রের নিচে, মানে এই মানচিত্রটার নিচের দিকে এই প্রতীক চিহ্নগুলোর সূচক দেওয়া থাকে। মানে প্রতীক চিহ্নটা আঁকবে, যেমন ধরো আমি এখানে দেখাই, যেমন ধরো এখানে যদি এরকম করে একে দেখায়, এরকম করে থাকে, এরকম সমান সমান দিয়ে লিখবে পাহাড়, ঠিক আছে, এইরকম লিখে দিবে ওরা। তখন তুমি বুঝবে যে এই চিহ্ন মানেই যে পাহাড় বোঝাচ্ছে। যে ব্যক্তির এই চিহ্নগুলো সম্বন্ধে যত ভালো ধারণা থাকবে সেই ব্যক্তি তত ভালোভাবে একটি মানচিত্র পাঠ করতে পারবে। তাহলে আমরা দেখলাম যে আসলে এই প্রতীক বা চিহ্নগুলো জানা খুবই জরুরি,
এটি আমি যত ভালোভাবে জানতে পারবো যে এগুলো আন্তর্জাতিক মানের, মানে বাংলাদেশ পাহাড়ের জন্য এক ধরনের চিত্র আঁকলো আর আমেরিকা পাহাড়ের জন্য আরেক ধরনের চিহ্ন আঁকে না। নর্মালি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে গেছে, পাহাড় মানচিত্রে বসানোর সময় এইভাবে আঁকতে হবে, গাছ এইভাবে আঁকতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখো যেটি জানলাম আজকে সেটি হলো সাংস্কৃতিক মানচিত্র। সাংস্কৃতিক মানচিত্র 5টি প্রকারভেদ আমরা দেখেছি: রাজনৈতিক, বন্টন, ঐতিহাসিক, সামাজিক এবং ভূমি ব্যবহার। এরপরে যেটি জানলাম আজকে সেটি হলো মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। তার শিক্ষার্থীরা আজকে মতো আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।